সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব জ্যাক রুসোর রাষ্ট্রচিন্তা সম্পর্কে। চলো দেখে নেই আজকের ভিডিওর কন্টেন্ট কি রয়েছে। প্রথমে আমরা জানব জ্যাক রুসোর ছোট্ট একটু জীবন কাহিনী সম্পর্কে। এরপর থাকবে রুসোর সামাজিক যুক্তি মতবাদ, যেখানে আমরা আলোচনা করব রুসোর মতে প্রকৃতির রাজ্য কি বা স্টেট অফ নেচার কি, সেখানে কিভাবে চুক্তি সম্পাদিত হলো, কেনই বা চুক্তি সম্পাদিত হলো, অর্থাৎ সাধারণ ইচ্ছার ফলে সৃষ্ট সামাজিক চুক্তি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। এরপর থাকবে রুসোর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। রুসো জন্মগ্রহণ করেছিলেন 1712 সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তার বাবা ছিলেন ঘড়ি নির্মাতা ও নৃত্য শিক্ষক। তার জন্মের পর তার মা মারা যান। তাকে মানুষ করেন তার কাকিমা। তারা ক্যালভিনীয় প্রোটেস্ট্যান্ট ধর্মযুক্ত ছিলেন। শৈশবে তিনি একটি স্কুলে ভর্তি হলেও 12 বছর বয়সে তিনি স্কুলের পড়াশোনা ছেড়ে দেন। তারপরে তিনি কয়েকজনের কাছে বিভিন্ন হাতের কাজ শেখেন, কিন্তু কোনোটাই তার পছন্দ হয় না। এরপর 16 বছর বয়সে তিনি সেভয় নামক এক স্থানে পালিয়ে যান। এখানে অন্য সংস্থানের কোনো ব্যবস্থা করতে না পেরে তিনি এক ক্যাথলিক পুরোহিতের শরণাপন্ন হন। তিনি আশ্রয়হীন ও ক্ষুধার্ত থাকার জন্য এমনটা করেন। তারপর এই ক্যাথলিক পুরোহিত তাকে মাদাম ওয়ার্নেস নামক এক বিধবা তরুণীর কাছে পাঠান। এই তরুণী বিধবা রুসোকে টিউরিনের ক্যাথলিক মঠে পাঠান। সেখানে রুসো ক্যাথলিক ধর্মে দীক্ষিত হন। রুসো ধর্মান্তরিত হয়েছিলেন হৃদয়ের টানে নয়, অন্ন ও আশ্রয় লাভের টানে। এখানে একটু বলি তোমাদের, রুসো তার আত্মজীবনীতে বলেছেন, আমি নিজের কাছে লুকোতে পারিনি যে আমি কোনো পুণ্য কাজ করতে যাইনি। প্রকৃতপক্ষে এ ছিল নিতান্তই এক রাহাজানি। তাই রুসো কিন্তু তার মঠের শিক্ষায় মন দিতে পারেননি। এজন্যই কিন্তু কিছুদিন পরে তাকে মঠ থেকে বহিষ্কার করা হয়। সেই সময় তার পকেটে বেশি টাকা ছিল না। এইভাবে আবার কিন্তু শুরু হলো রুসোর ভবঘুরে জীবনযাপন। এরপর রুসো বাড়িতে বাড়িতে চাকরের কাজ করেন, কিন্তু সেখানেও তিনি গোলমাল করায় তার চাকরি চলে যায়। পরে অন্য কোনো উপায় না পেয়ে রুসো মাদাম ওয়ার্নেসের কাছে চলে যান। তিনি তাকে আশ্রয় দেন। যদিও তিনি তার থেকে 13 বছরের বড় ছিলেন, তবুও তার সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং প্রায় 9-10 বছর তারা একত্রে থাকেন। তারপর আবার শুরু করেন এক ভবঘুরে জীবনযাপন। এই পর্বে তিনি অনেক মহিলাদের সঙ্গে পরিচিত হন। তাদের কারো কারো সাথে তার আবেগের সম্পর্কও তৈরি হয়, কিন্তু কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি। 1745 সালের প্যারিসের একটি ছোট হোটেলে থাকাকালীন সময়ে তিনি হোটেলের এক পরিচারিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। রুসো তাকে জীবন সঙ্গিনী করেন ও বাকি জীবন তার সঙ্গে কাটান। এ সম্পর্কে রুসো তার আত্মজীবনীতে লিখেছিলেন, প্রথমে আমি নিজেকে নিছক আমোদ দিতে চেয়েছিলাম, কিন্তু তারপর আমি অনুভব করলাম আমি অনেক দূরে এগিয়ে গেছি এবং নিজেকে একজন সঙ্গী দিয়েছি। পরবর্তীকালে 1750 সালের একাডেমি অব ডিজোর পত্রিকা তার জীবন পাল্টে দেয়। তিনি 1750 সালে এ ডিসকোর্স অন দ্য মোরাল এফেক্ট অন আর্টস অ্যান্ড সায়েন্স প্রবন্ধের জন্য পুরস্কার পান। তিনি এখানে বলেন, মানুষের নৈতিক উন্নয়নের বদলে কলা ও বিজ্ঞানের উন্নতি মানুষের অধঃপতন ডেকে আনে। এখন আমরা দেখে নেব রুসোর সামাজিক চুক্তি সম্পর্কে। রুসোর সামাজিক চুক্তি জানার পূর্বে প্রথমে আমাদের মনে রাখতে হবে সামাজিক চুক্তি কারা করেছিল। এই চুক্তি করেছিল সাধারণ মানুষেরা। কেন এই চুক্তি করেছিল? কারণ যদি মানুষেরা সামাজিক চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করে, তবে তারা ভালোভাবে রাষ্ট্রে বসবাস করতে পারবে, তারা শান্তিতে সেখানে থাকতে পারবে। এই স্বার্থে মানুষ কিন্তু চুক্তি করেছিল। এই সামাজিক চুক্তি করার পূর্বে মানুষ কিভাবে ছিল? কেনই বা তারা সামাজিক চুক্তি করলো? কিভাবে এই সামাজিক চুক্তিতে তারা অন্তর্ভুক্ত হলো? তাই কিন্তু আজকে আমরা বিস্তারিত জানব। রুসো বলেছিলেন, সামাজিক চুক্তি করার পূর্বে মানুষ স্টেট অফ নেচার বা প্রকৃতির রাজ্যে বসবাস করত। এই প্রকৃতির রাজ্য কি? প্রকৃতির রাজ্য হলো রাষ্ট্র সৃষ্টির পূর্বের অবস্থা, অর্থাৎ তখন রাষ্ট্র সৃষ্টি হয়নি। রুসো বলেছেন, মানুষ রাষ্ট্র গঠনের পূর্বে প্রকৃতির মাঝে বসবাস করত। প্রকৃতি থেকে তারা খাদ্য সংগ্রহ করে জীবন নির্বাহ করত। এই প্রকৃতির রাজ্য হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কোনো সিভিলাইজেশন বা সভ্যতা ছিল না। অর্থাৎ এই প্রকৃতির রাজ্যে কোনো সামাজিক প্রতিষ্ঠান, আইন, সরকার, ধর্ম বা অর্থনৈতিক শ্রেণী ছিল না। এমনকি তখন সায়েন্সও আসেনি। কিন্তু এ সময় মানুষের মধ্যে স্বাধীনতা ও সাম্য ছিল। কেন এই সময় মানুষ স্বাধীন ছিল? কারণ এ সময় তাকে কেউ নিয়ন্ত্রণ করতো না। সে কোনো আইনের বাধ্যবাধকতা মেনে চলতো না। এখানে ব্যক্তিরা নিজের ইচ্ছায় জীবনযাপন করত। কি খাবে সে, কোথায় যাবে, কিভাবে বাঁচবে, সব হতো তার নিজের সিদ্ধান্তে।
আবার এখানে সাম্যও ছিল, কারণ এখানে শ্রেণী ছিল না। এছাড়াও পদমর্যাদা বা অন্য কোনো ভেদাভেদও এখানে ছিল না। এই প্রকৃতির রাজ্যে মানুষের মধ্যে কনফ্লিক্ট ছিল না, আবার সহযোগিতা বা কোঅপারেশনও ছিল না। সেখানে না ছিল মানুষ নৈতিক, না ছিল তারা অনৈতিক, না ছিল তারা হ্যাপি, না ছিল তারা আনহ্যাপি, কারণ তারা জানতোই তো না হ্যাপিনেস কি বা দুঃখ কি। এক কথায় তারা কেমন ছিল? এক কথায় প্রকৃতির রাজ্যে মানুষ ছিল নোবেল সেভাজ। ভালোভাবে মনে রাখবে, এখানে আমি দুটো শব্দ বললাম, একটি হলো নোবেল এবং অন্যটি হলো সেভাজ। নোবেল কেন? কারণ খাবার পেলে তারা ভাগ করে খেত, প্রয়োজনে অন্যকে সাহায্য করত, মানুষের মধ্যে সেই সময় করুণা ও ভালোবাসা ছিল। আবার তারা সেবাজ ছিল কেন? কারণ খাবার না পেলে তারা বেঁচে থাকার তাগিদে হিংস্র হয়ে যেত। তারা হিংস্র হতেও কিন্তু পিছপা হতো না। অর্থাৎ মানুষ তখন পুরোপুরি ভালোও ছিল না, আবার পুরোপুরি খারাপও ছিল না। সে ছিল নিষ্পাপ ও স্বাভাবিক একজন মানুষ। কিন্তু সমস্যা হলো যখন এনলাইটেনমেন্ট ও মডার্নিটি এলো। এনলাইটেনমেন্ট ও আধুনিকতা রিজন নিয়ে আসে মানুষের মধ্যে। এর পাশাপাশি লোহার আবিষ্কার, বীজের আবিষ্কার মানুষের মধ্যে মাইন মানে আমার অ্যান্ড থাইন মানে তোমার এই রূপ ধারণার জন্ম দেয়। অর্থাৎ আধুনিকতা যখন যুক্তি নিয়ে আসে তখন মানুষ ভাবতে শেখে এটা আমার, ওটা তোমার। তখন মানুষের মধ্যে ব্যক্তিগত মালিকানা তৈরি হয়। সে পরিবারকে নিয়ে ভাবতে শেখে, লোভ আসে তার মধ্যে। এ সময় মানুষের মধ্যে সেলফ প্রিজার্ভেশন বা সেবাজ গুরুত্ব পায়। অন্যদিকে পিটি বা লাভ বা নোবেল গুণটি কমে যায়। অর্থাৎ পূর্বে সে বনে খাবার ভাগ করে খেত, প্রয়োজনে মানুষকে সাহায্য করত, সবাই ভালোভাবে ছিল। যুক্তি ও আধুনিকতার জন্য এই গুণটি মানুষের নষ্ট হয়ে যায়, এই নোবেল গুণটি মানুষের নষ্ট হয়ে যায়। আধুনিক যুগে যখন মানুষ যুক্তিবাদী হয়ে ওঠে তখন সে তার মধ্যেকার করুণা বা নোবেল বা ভালোবাসার গুণটি হারিয়ে ফেলে এবং ব্যক্তি নিজের স্বার্থ, লাভ এইসব নিয়ে ভাবতে শেখে। এমতো অবস্থায় ব্যক্তির মধ্যেকার করুণা গুণটি লোপ পায় এবং সেবাজ বা সেলফ প্রিজার্ভেশনের গুণটি গুরুত্ব পায়। তাহলে ব্যক্তি মানুষেরা এই অবস্থায় কি করবে? তাদের এখন করণীয় কি? এই অবস্থায় তো মানুষ বাঁচতে পারবে না, এই অবস্থায় তো মানুষ থাকতে পারে না। তাহলে এখন তাদের কি করণীয়? ব্যক্তিরা তো আর সেই প্রকৃতির রাজ্যে ফিরে যেতে পারবে না। এমতো অবস্থায় দরকার সেলফ প্রিজার্ভেশন অর্থাৎ সেবাজ এবং লাভ অর্থাৎ নোবেল গুণটির মধ্যে একটা সঠিক ব্যালেন্স বা সমন্বয়। অর্থাৎ গোদা বাংলায় যদি ভালো করে বলি, এখন দরকার মানুষের মধ্যে ভালোবাসা বা করুণা ও নিজ স্বার্থ রক্ষা সেলফ প্রিজার্ভেশনের মধ্যেকার একটা সঠিক ব্যালেন্স। কিভাবে এই ব্যালেন্স হবে? এর জন্য দরকার পড়বে সোশ্যাল কন্ট্রাক্টের। তাহলে আমরা বুঝলাম কেন সোশ্যাল কন্ট্রাক্টের প্রয়োজন পড়লো। রুশো বলেন মানুষের মধ্যে দুটি উইল থাকে, একটি হলো অ্যাকচুয়াল উইল এবং অন্যটি হলো রিয়াল উইল। অ্যাকচুয়াল উইল হলো ব্যক্তি মানুষের নিজ স্বার্থ সংরক্ষণের বা নিজের স্বার্থ রক্ষার ইচ্ছা। যেমন সরকারের বন্টন বা সরকারি প্রকল্পের সোলার লাইট জনসেবার জন্য গ্রামের মাঝে না লাগিয়ে আমার বাড়ির সামনে লাগানো আমার নিজ স্বার্থের ইচ্ছা। তেমনি সরকারি হাসপাতাল আমার বাড়ির সামনে হওয়া, এসব অ্যাকচুয়াল উইল বা প্রকৃত ইচ্ছা যা আমার লাভের জন্য ব্যবহৃত হবে। অন্যদিকে রিয়াল উইল হলো সমগ্র সমাজের ভালোর জন্য যে ইচ্ছা থাকে তা। ওই সোলার লাইটটি সকলের স্বার্থে ব্যবহৃত হওয়া, হসপিটালটি সকলের স্বার্থে ব্যবহৃত হওয়া, এগুলি হলো রিয়াল উইল। এই রিয়াল উইলগুলি হলো সর্বসাধারণের উইল বা ইচ্ছা। এটাই জেনারেল উইল, সর্বসাধারণ এটাই চায়। এবার চুক্তি বা কন্ট্রাক্ট করে মানুষ তার অ্যাকচুয়াল উইলকে অর্থাৎ নিজ লোভকে বাতিল করে যখন রিয়াল উইল বা জেনারেল উইল দ্বারা পরিচালিত হবে তখন সে স্বাধীনতা পাবে ও সাম্য প্রতিষ্ঠিত হবে। মানুষের মধ্যে লাভ ও করুণা ফিরে আসবে। মানুষ আবার প্রকৃতির যুগের মতো নিষ্পাপ হয়ে উঠবে। তাই মানুষকে চুক্তি করতেই হবে। এই অবস্থায় যখন মানুষ চুক্তি করে তখনই আসে সোশ্যাল কন্ট্রাক্ট। এটাই হচ্ছে রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এখানে তোমাদের আরেকটু বলি, রুশো বলেছেন মানুষ প্রকৃতির রাজ্যে যে স্বাধীনতা ও ক্ষমতা ভোগ করত তা চুক্তির মাধ্যমে সবই সমর্পণ করলো সকলের যৌথ ব্যক্তিত্বর কাছে, যাকে তিনি নাম দিয়েছেন জেনারেল উইল বা সাধারণের ইচ্ছা। কিন্তু সব কিছু সমর্পণ করেও সে কিন্তু কিছুই হারালো না, কারণ সে কোনো ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে নিজের সব কিছু সমর্পণ করলো না, সমর্পণ করলো তাদের সকলের সম্মিলিত শক্তির কাছে, তাদের নিজেদের কাছেই। সুতরাং ব্যক্তি হিসাবে সে যা হারালো সমগ্রের অংশীদার হিসাবে সবটাই সে ফিরে পেল। ফলে সার্বভৌম সাধারণ ইচ্ছার অধীনতা স্বীকার করেও প্রত্যেক ব্যক্তি স্বাধীন থেকে গেল।
আশা করি তোমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো তাহলে ভিডিওটি অবশ্যই আরও 2-1 বার দেখে নেবে। এছাড়াও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো কোথায় বুঝতে অসুবিধা হলো। এবার আমরা জেনে নেব রুশোর রাষ্ট্রচিন্তার কয়েকটি ফ্যাক্ট সম্বন্ধে। রুশোর সাধারণ ইচ্ছা সকল মানুষের ইচ্ছার সমষ্টি নয়। সাধারণ ইচ্ছা হলো সকলের বাস্তব ইচ্ছার যোগফল। এখানে অ্যাকচুয়াল উইলের কোনো জায়গা নেই। রুশো বৃহদায়তন রাষ্ট্রের জন্য রাজতন্ত্রকে, মধ্যমায়তনযুক্ত রাষ্ট্রের জন্য অভিজাততন্ত্রকে এবং ক্ষুদ্র রাষ্ট্রের জন্য গণতন্ত্রকেই সেরা বলেছেন। 3. রুশো জনগণের সার্বভৌমের কথা বলেন। এখানে তিনি বলেন প্রত্যেকে আইন বানাবে এবং এভাবে নিজেরা নিজেদেরই প্রতিনিধিত্ব করবে, নিজেরা নিজের সার্বভৌম শক্তির অভ্যন্তরে থাকবে। এই পপুলার অর্থাৎ জনগণের সার্বভৌমিকতা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, তোমরা চাইলে তা দেখে নিতে পারো, আমি নিচে ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। রুশো ছিলেন এনলাইটেনমেন্টের বিরোধী। রুশো বলেছেন রিজন বা যুক্তি মানুষকে নির্দয় করে দেয়। রুশো 2 রকম ইনইকুয়ালিটির কথা বলেছেন। কি? ন্যাচারাল ইনইকুয়ালিটি এবং 2 নাম্বার কনভেনশনাল ইনইকুয়ালিটি, স্বাভাবিক বৈষম্য এবং কৃত্রিম বৈষম্য। রুশো একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যার কথা বলেছিলেন 10,000। রুশো ডিরেক্ট ডেমোক্রেসির কথা বলেছিলেন এবং বিরোধিতা করেছিলেন তিনি লিবারাল রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের। এবার আমরা জেনে নেব রুশোর লেখাগুলি সম্পর্কে। 1. Where the restoration of science and arts contributed to the purification of morals. Discourse on the origin of inequality 1754. Social contract 1762. Emile 1762. Confessions 1782. তাহলে চলো যা আজকে আমরা জানলাম একটু সামারাইজ করে দেই। প্রকৃতির রাজ্যে বিজ্ঞান ও সভ্যতা আসেনি, কিন্তু সে সময় মানুষ ছিল ফ্রি ও ইকুয়াল। সেখানে না ছিল অসহযোগিতা, না ছিল সহযোগিতা। প্রকৃতির রাজ্যে সংঘর্ষ বা সহযোগিতা কোনোটাই সচেতন সামাজিক রূপে ছিল না, কারণ তখনও তো সমাজবোধই গড়ে ওঠেনি। সেখানে না ছিল মানুষ নৈতিক, না ছিল অনৈতিক, তারা না ছিল সুখী, না ছিল অসুখী। অর্থাৎ প্রকৃতির রাজ্যে মানুষ ছিল নোবেল সেভাজ, অর্থাৎ তারা খাবার বেশি ফেলে ভাগাভাগি করে খেতেন, এবার খাবার না পেলে হিংস্র আচরণ করতেন এবং খাবার ছিনিয়ে নিয়েও খেতেন, কারণ তার জীবন তো বাঁচাতে হবে। কিন্তু রিজন ও এনলাইটেনমেন্ট যখন এলো তখন বীজের আবিষ্কার হলো, লোহার আবিষ্কার হলো, ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো, জনসংখ্যা বৃদ্ধি পেল এবং মাইন অর্থাৎ আমার, থাইন অর্থাৎ তোমার, এই ভাবনাটি গুরুত্ব পেল। এমতো অবস্থায় প্রয়োজন কিন্তু সমন্বয় বা ব্যালেন্সের। কিসের? ওই যে সেলফ প্রিজার্ভেশন এবং লাভ বা করুণা, অর্থাৎ নিজ স্বার্থ রক্ষা প্লাস সমাজকে ভালোবাসা, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স দরকার। তাই এ সময় মানুষ সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির দিকে ধাবিত হলো। মানুষ চুক্তি করে নিজের অ্যাকচুয়াল উইলকে বাতিল করে রিয়াল উইল দ্বারা পরিচালিত হলো। এই হলো রুশোর সামাজিক চুক্তি মতবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিও, ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা এই ভিডিওগুলি সাপোর্ট করো না জন্যই ভিডিওগুলি ইউটিউব প্রচার করে না। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে বিভিন্ন জায়গায়, তবেই কিন্তু ইউটিউব প্রচার করবে এবং আমি মোটিভেটেড হয়ে এরকম আরও অনেক ভিডিও বানাবো। তাই আমি আশা করব তোমরা অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবে এবং ভিডিওতে লাইক দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।